আজকে আমরা দেখবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে মূলত তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির সাথে ওই ব্যাংকের মধ্যে যে গরমিল গুলা সৃষ্টি হয় এগুলো সমাধান করার জন্য মূলত তোমার এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করা হয়। তাহলে এবার এখানে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। তারপর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খুলে তাকে আমানতকারী বলা হয়। তাহলে এবার দেখো, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? আমানতকারী। এটা এমসিকিউর মধ্যে থাকতে পারে। এবং এবার প্রশ্ন হচ্ছে যে আমানতকারীটাকে, আমানতকারী হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খুলে তাকে বলা হয় আমানতকারী। এবার দেখো, আমানতকারী যে কেউ হতে পারে, যেমন একটা ব্যক্তি হতে পারে এবং একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে। তুমি ব্যক্তিগতভাবে হিসাব খুলতে পারো, তাহলে তুমি আমানতকারী। তেমনি তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তুমি ওই প্রতিষ্ঠানের নামে কিন্তু একটা হিসাব খুলতে পারবে। তাহলে এবার দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে দুইটা বই প্রয়োজন। একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে ব্যাংক বা পাস বই। ব্যাংক বই যে কথা, পাস বই একই কথা। তাহলে এবার নগদান বইটা হচ্ছে আমানতকারীর, আর ব্যাংক বা পাস বই হচ্ছে ব্যাংক। কারণ এই দুইটা বই কিন্তু প্রয়োজন, কারণ তোমার বই এবং ব্যাংকের বই, এই দুইটার মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা ভুল হয়েছে, আমরা কোনটা সমাধান করতে হবে বা সংশোধন করতে হবে। এই ক্ষেত্রে তুমি দোনোটাকে কম্পেয়ার করার জন্য দোনোটা বই প্রয়োজন। আমানতকারীর বইটাও প্রয়োজন। আমানতকারীর বইটা হচ্ছে কি? নগদান বই। আর ব্যাংক বা পাস বইটা হচ্ছে ব্যাংকের। এবার দেখো, সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। মিলকরণ আমরা দুই ভাবে করতে পারবো। আমরা যখন একটা বোর্ড কোশ্চেন সমাধান করব তখন দেখতে পারবো যে একটা চার্টের মধ্যে তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর যে চার্টটা রয়েছে এটার মধ্যে কিছু এন্ট্রি আমরা যোগ করতে হয় এবং কিছু এন্ট্রি আমরা বিয়োগ দিতে হয়। তাহলে যোগ এবং বিয়োগের মাধ্যমে মূলত মিলকরণ করা হয়ে থাকে। এবার দেখো, নগদান বই বা পাস বইয়ের মধ্যে যে গরমিল গুলো হয়, এই গরমিল গুলোকে সমাধান করার জন্য মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে আবার দেখো, যদি তোমাকে বলা হয় যে ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বোঝায়, তখন আমরা বলবো যে নগদান বই বা পাস বইয়ের মধ্যে যে গরমিল গুলো হয় এই গরমিল গুলোকে সমাধান করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এবার আমরা সরাসরি বইয়ের মাধ্যমে বাকি অংশটুকু দেখব। তাহলে এবার বইয়ের মধ্যে দেখো, এখন আমরা দেখব যে কেন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির উদ্দেশ্য, আর হচ্ছে যে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্ধৃতের মধ্যে কেন গরমিলটা হয়, এই কারণগুলো আমরা দেখব। প্রথমে আমরা উদ্দেশ্যগুলো দেখি। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে দেখো, ভুল ত্রুটি উদ্ঘাটন করা। ব্যাংক এবং আমানতকারীর মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে সেগুলো বের করার জন্য মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করার উদ্দেশ্য থাকে। দ্বিতীয় হচ্ছে সঠিক আর্থিক চিত্র তুলে ধরা। হিসাব চূড়ান্তকরণের সঠিক আর্থিক চিত্র তুলে ধরার জন্য এটি প্রস্তুত করা হয়। 3 নাম্বার হচ্ছে দেখো, ব্যাংকের সাথে ভুল বুঝাবুঝির অবসান ঘটানো। এই বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমানতকারী এবং মধ্যকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হয়। কি ভুল হয়েছে ব্যাংকের এবং আমানতকারীর মধ্যে, সেটা যদি আমরা শুরু থেকে এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে রাখি তাহলে পরবর্তীতে সহজে সংশোধন করা যেতে পারে। নিরীক্ষা কার্য সম্পাদন। একজন নিরীক্ষক যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করে তখন উভয় বইয়ের জেরের মধ্যে গরমিল থাকার অন্তর্নিহিত কারণগুলো তার জানা প্রয়োজন। দুইটার মধ্যে কি কি গরমিল রয়েছে সেটা কিন্তু খুব সহজে এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে ওই নিরীক্ষক জানতে পারে। নিরীক্ষকটা হচ্ছে মূলত অডিটের লোকের আসে, এসে এটা দেখবে যে কোথায় ভুল হয়েছে। এই ভুলটা মূলত মিলাবে তোমার এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে। 5 হচ্ছে মালিকের সন্তুষ্টি লাভ। কখনো কখনো এমন মনে হয় যে যে ব্যাংকের সাথে আমার হিসাবের গরমিল রয়েছে, সেক্ষেত্রে ওই মালিকের জন্য অথবা মালিক নিজে শুরু থেকে কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীটা প্রস্তুত করে থাকে। এবার দেখো, আমরা নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক বিবরণীর বা ব্যাংক বই উদ্ধৃতের গরমিলের কি কি কারণগুলো থাকে এগুলো আমরা দেখবো। দেখো, 1 নাম্বার হচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এটা বলতে বোঝায় যে, মনে করো তুমি কোন একজন ব্যক্তিকে, তুমি তোমার পাওনাদারকে 10,000 টাকার একটা চেক দিয়ে দিলা, তো তুমি ওই পাওনাদার থেকে কিন্তু 10,000 টাকা কম করে ফেলবা এবং তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা থেকেও কিন্তু 10,000 টাকা তুমি বিয়োগ করে ফেলবা। কিন্তু কোনো কারণে ওই পাওনাদার যথাসময়ে ব্যাংকে চেকটা নিয়ে যায়নি আর টাকাও তোলেনি। সেক্ষেত্রে দেখো, ব্যাংকে কিন্তু তোমার ওই পূর্বের যত টাকা ছিল ওই টাকাটাই রয়েছে, কিন্তু তুমি এদিক দিয়ে
ব্যাংক থেকে টাকাটা মাইনাস করে ফেলেছো, সেক্ষেত্রে তোমার এইদিকে কম আর ব্যাংকের ওইদিকে কিন্তু পূর্বের টাকা রয়েছে। তাহলে ইস্যুকৃত চেক এখনো উপস্থাপিত না হওয়ার কারণে এই গরমিলটা হয়েছে। তাহলে একটা গরমিল হচ্ছে কি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। 2 নম্বর দেখো, হিসাব রক্ষকের ভুল। দুইজনের যে কোনো একজনের ভুল হলেও কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে গরমিলের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে ব্যাংক জমার সুদ। ব্যাংক জমার সুদটা হচ্ছে ব্যাংক তোমাকে তোমার ওই নির্দিষ্ট টাকার উপরে একটা অ্যামাউন্ট তোমাকে সুদ দিয়েছে। তো ওই সুদের টাকাটা তোমার ব্যাংকের, মনে করো যে তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা রয়েছে, তাহলে এই টাকাটার উপরে 5,000 টাকা ব্যাংক তোমাকে সুদ দিয়েছে। তোমার অ্যাকাউন্টে কিন্তু 1,05,000 টাকা এখন রয়েছে, বাট তোমার কাছে তুমি তোমার ব্যাংক হিসাবের মধ্যে কিন্তু 1 লক্ষ টাকাই ধরে রেখেছো। সেক্ষেত্রে এই দুইটার মধ্যে কিন্তু গরমিল হবে। তারপর হচ্ছে ব্যাংকের ভুল। কোনো কারণে ব্যাংকেরও ভুল হতে পারে। সরাসরি ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, মক্কেলের পক্ষে পরিশোধ সরাসরি কর্তৃক আদায়, ব্যাংক চার্জ ও ধার্যকৃত সুদ, স্বীকৃতি বিল অমর্যাদা। তাহলে এইগুলোর কারণেও কিন্তু তোমার এই গরমিলের সৃষ্টি হতে পারে। ব্যাখ্যাগুলো তুমি বই থেকে দেখবে এবং স্লাইড থেকে দেখে নিবে। এখন আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কিভাবে এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হয় তার একটা পূর্ণাঙ্গ একটা ছক দেখবে এবং সাথে একটা প্রশ্ন সমাধান করব। ধন্যবাদ সবাইকে।